কুরুক্ষেত্রের দহনময় প্রান্তর। সূর্য তখন মাথার ওপরে, রক্তিম আলয় আকাশ যেন যুদ্ধে নিহত বীরদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। মৃদু হাওয়ায় বর্মের গন্ধ, ধনুকের সুর আর যুদ্ধের গর্জন যেন এক অদ্ভুত সুর তোলে। এমন সময় জন্ম নেয় মহাভারতের এক অনন্য অধ্যায়, অভিমন্যুর চক্রব্যূহ রহস্য। সকালের বাতাসে অস্বাভাবিক উত্তেজনা। পাণ্ডব শিবিরে সংবাদ আসে, কর্ণ, দুর্যোধন, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা সবাই মিলে আজ গঠন করেছে চক্রব্যূহ, যেটি ভেদ করতে পারে কেবল হাতে গোনা কয়েকজন। দ্রোণাচার্যের এই ভয়ঙ্কর ব্যূহ ভেদ করার গোপন মন্ত্র জানেন মাত্র কৃষ্ণ, অর্জুন, প্রসেনজিৎ, অর্জুনের পিতা অর্জুন এবং শিশুকালেই মাতৃগর্ভে শোনা অভিমন্যু। ভীম বললেন, আজকের মতো ভয়ঙ্কর দিনে, যখন আমাদের সবার প্রাণ সংকটে, অর্জুন কোথায়? কর্ণ, দুর্যোধন, দ্রোণ, কৃপা, অশ্বত্থামা সবাই মিলে আজ গঠন করেছে চক্রব্যূহ, যেটি ভেদ করতে পারে কেবল হাতে গোনা কয়েকজন। যুবরাজ অভিমন্যু বললেন, মামা, আমি পারব। মাতৃগর্ভে থাকাকালীন কৃষ্ণের মুখে শুনেছিলাম কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়। বেরোনোর পথ জানি না, কিন্তু যদি দেশ, গুরু আর পরিবার রক্ষার প্রশ্ন হয়, তবে প্রাণ থাক বা না থাক আমি চক্রব্যূহে প্রবেশ করব। সারা শিবির নিস্তব্ধ। ভীম, সহদেব, নকুল, দ্রুপদ সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে তার দিকে। ভীম গর্জে বললেন, তুই প্রবেশ করবি, আর আমরা পেছন থেকে ঢুকব। আমি প্রতিজ্ঞা করছি, অর্জুন পুত্র। অভিমন্যুর সাহসী পদক্ষেপ দেখে যুধিষ্ঠির বললেন, অভিমন্যু, এ শুধু বীরত্ব নয়, এক মহাত্যাগ। ধর্ম তোমাকে রক্ষা করুক। অভিমন্যুর চক্রব্যূহে প্রবেশ দেখে দ্রোণাচার্য বললেন, সে একাই আসছে, অথচ বিন্দুমাত্র ভয় নেই। অর্জুনের পুত্র, সত্যি। যুদ্ধক্ষেত্রে তখন শঙ্খধ্বনি। কৌরবরা গঠন করেছে ঘূর্ণায়মান চক্র, বহু স্তরের, প্রতিটি স্তরে ভয়ঙ্কর যোদ্ধা। অভিমন্যু এগিয়ে গেলেন একা, তার রথে ঝড়ের গতি। ধনুকের তারেরও তারের সুর, বীরত্বের ছন্দে কম্পিত পুরো কুরুক্ষেত্র। দুর্গম ব্যূহের প্রথম স্তর ভেদ করতেই কৌরবদের বিস্ময়। দ্যুতিশক্তি, প্রতিভা আর যোদ্ধার দহন সব মিলিয়ে এই কিশোর যেন দ্বিতীয় অর্জুন। এক এক স্তর ভেদ করে তিনি উঠে যান ব্যূহের গভীরে, আরও গভীরে। কৌরবদের অন্যায়, একসাথে আক্রমণের সিদ্ধান্ত। দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, দুঃশাসন, অশ্বত্থামা, তৃতীয় দুর্যোধন সবাই একসাথে দাঁড়িয়ে দেখে অভিমন্যুর অজেয় আগ্রাসন। দুর্যোধন চিৎকার করে উঠে, একজন শিশুকে ভয় পেলে সবাই মিলে আক্রমণ করো, না হলে আজই আমাদের লজ্জা। যুদ্ধনীতিতে বলা আছে, এক যোদ্ধাকে একসাথে। অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করে বললেন, রথ নেই তো কি হয়েছে, অস্ত্র ভাঙলে সাহস তো ভাঙে না। এবার শেষ তোমার, অভিমন্যু। শেষ তো শুরু হলো এখনই। দ্রোণ, কর্ণ, কৃপাচার্য, দুঃশাসন, অশ্বত্থামা, দুর্যোধন সবাই একসাথে দাঁড়িয়ে দেখে অভিমন্যুর অজেয় আগ্রাসন। যুদ্ধনীতিতে বলা আছে, এক যোদ্ধাকে একসাথে অনেকজন আক্রমণ করা নিষিদ্ধ। কিন্তু সেদিন কৌরবরা সেই ধর্ম ভেঙেছিল। অভিমন্যুর রথ ধ্বংস করা হয়, ঘোড়া মারা হয়, রথচালককে হত্যা করা হয়। শেষে তিনি দাঁড়িয়ে লড়েন পদাতিক যোদ্ধা হিসেবে। শরীরে অসংখ্য অস্ত্রবিদ্ধ ক্ষত, কিন্তু চোখে বিন্দুমাত্র ভয়ে বা ক্ষয় নেই। শেষ পর্যন্ত কর্ণ তার ধনুক ভেঙে দেয়, দুঃশাসন পুত্র পিছন থেকে আঘাত হানে। দুর্যোধন বললেন, ধরেছি তোকে, একসাথে এসো, একাই যথেষ্ট আমি। ওকে আর বাঁচতে দিও না, ঘিরে আক্রমণ করো। যখন অর্জুন ফিরে এসে অভিমন্যুর দেহ দেখেন, তিনি বিস্ফোরিত আগ্নেয়গিরির মতো গর্জে ওঠেন। অর্জুন চিৎকার করে বললেন, কে, কার কারণে আমার ছেলের এমন পরিণতি হল? ভাই জয়দ্রথ, সে আমাদের পথ রুখে দিয়েছিল, আমরা পৌঁছাতে পারিনি অভিমন্যুর কাছে। যখন অর্জুন ফিরে এসে অভিমন্যুর দেহ দেখেন, তিনি বিস্ফোরিত আগ্নেয়গিরির মতো গর্জে ওঠেন। অর্জুন চিৎকার করে বললেন, যতক্ষণ না জয়দ্রথকে হত্যা করছিছি, ততক্ষণ আমি এক ফোঁটা জলও স্পর্শ করব না।